ভারতবর্ষের সংবিধান তারা সরকারি কর্মচারীদের একটা স্টেটাস দিয়েছে, আইনগত একটা তাদের অধিকার আছে। তারা যোগ্যতা নিরিখে কারো হাত পা ধরে নয়। এখন যেমন তৃণমূল বা মমতার আমলে বিভিন্ন জায়গায় হাত পা ধরে চাকরি হচ্ছে, আপনাদের যারা চাকরি করছেন তারা নিজস্ব যোগ্যতার ভিত্তিতে চাকরি করেছেন এবং চাকরি বা সরকারি কর্মচারী হিসেবে আপনারা যখন দায়িত্ব নিয়েছেন, আপনারা একটা নির্দিষ্ট আদর্শকে আপনাদের মাথায় রেখে কাজটা নিয়েছেন। তার মূল কথা হচ্ছে যে আমরা মানুষের সেবা করি, আমাদের বেতন দেন মানুষ, মানুষের দেওয়া করের টাকায় মন্ত্রী যেমন লক্ষ লক্ষ টাকা বেতন দেন, সিকিউরিটির নাম করে কোটি কোটি টাকা খরচা করেন। আপনারা আমরা সময় মতো কাজ করবো, আমরা নিঃস্বার্থভাবে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করবো এবং আমরা আমাদের এই যে বেতন, এই বেতনটা পাচ্ছি আমাদের নিজস্ব জীবিকার জন্য। এই জীবিকা ব্যতীত আমরা টিকে থাকতে পারবো না। আমায় যদি পরিষেবা দিতে হয়, আমাকেও তো সুস্থ থাকতে হবে, আমাকেও তো চলমান হতে হবে। আমি ক্ষুধার্ত বুভুক্ষ মানুষের আত্মটাকে কখনো পরিষেবা দিতে পারবো না। সেই জন্যই ঘটনাক্রমে এমন কি হয়েছিল এবং যেটা সংবিধান সম্মত, যে সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য কমিশন হয়, তারা ঠিক করবেন, তারা দক্ষ মানুষ যে কি বেতন হতে পারে। কিন্তু বেতন যখন আমি ঠিক করছি, ধরুন আজকে বেতন ঠিক করলাম, কিন্তু এরপরেও তো জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে কি দাঁড়াবে? বেতন ঠিক করা হয় মানুষের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনকে বিবেচনা করে। তখন থেকে এই ডিআরএস অ্যালাওয়েন্সের এই তথ্যটা হাজির হল। অর্থাৎ জিনিসপত্রের দাম যেমন যেমন বাড়ছে, তেমন তেমন খানিকটা সুরাহা দেওয়ার জন্য আপনাদের একটা অ্যালাউন্স দেওয়া হয়, যাকে বলা হয় ডিআরএস অ্যালাউন্স। এটা সম্পূর্ণ নৈতিক এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তারা আইন করে বলেছে, যেটা শুধুমাত্র সরকার তার ইচ্ছে হলো দিলেন না তা নয়, এটা বেতনের একটা অবিচ্ছেদ্য অংশ। বেতন দেওয়াটা যেমন বাধ্যতামূলক, দিয়ে দেওয়াটাও বাধ্যতামূলক। আপনারা জানেন, এইসব সওয়াল করার পরেই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছেন যে ডিএটা হচ্ছে এদের ন্যায্য আইনি অধিকার, ডিএটা সরকারের কৃপার দান নয়। এই রাজ্য সরকার তারা বলার চেষ্টা করেছিলেন যে ডিএ হচ্ছে কৃপার দান। আমি মুখ্যমন্ত্রী ঘুরতে ঘুরতে ভাবলাম, যা এটা দিয়ে দিই, আমি এই ছুটে দিয়ে দিলাম, আর ভাবলাম যে বাহ, আমি অনেক কৃতিত্বের কাজ করেছি। তা নয়, এ আমার অধিকার। এই অধিকার যখন আমি অর্জন করেছি এবং সেই অধিকারটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আদালতে লড়াই হয়েছে। আপনারা জানেন, একবার দুবার না, সরকার বোধহয় ইতিহাসে এইরকম ঘটনা ঘটেনি যে একটা রায়ের 3 বার রিভিউ চেয়েছে। আইনের জন্য এই রিভিউটা সাধারণত গ্রাহ্য হয় না, কিন্তু সরকার 3 বার রিভিউ চেয়েছে। উদ্দেশ্য ছিল কি, যে বারে মামলা করে করে এদের ক্লান্ত করে দেওয়া। কেন সরকার যখন মামলা করে তখন সমস্ত খরচ সরকারি তহবিল, যেমন আমার আপনার পকেটের টাকা, আপনার টাকা দিয়েই আপনার বিরুদ্ধে সরকার মামলা করছেন। আর আপনি যখন আপনার অধিকারের জন্য লড়াই করবেন, তখন আপনাকে আপনার ন্যূনতম যতটুকু আছে তার থেকেই লড়াই করতে হবে। সেই লড়াই ওরা হেরেছে। হারার পর ওরা সুপ্রিম কোর্টে গিয়েছে। খুব ভালো কথা, সুপ্রিম কোর্টে যেতেই পারে। আমাদের পয়সার উপর দাঁড়িয়ে, আমাদের পয়সা নিয়ে আমাদের যুদ্ধের উপর নিযুক্ত করতে পারেন ওরা। আপনার সুপ্রিম কোর্টে গিয়ে ওদের কি যুক্তি? সুপ্রিম কোর্টের যুক্তি হচ্ছে যে কেন 2 বার দিতে বলা হয়েছে। আমরা বললাম 2 বার দিতে বলা হয়েছে, তার কারণ অল ইন্ডিয়া যে প্রাইস ইন্ডেক্স, সেটা বছরে 2 বার নির্ধারণ হয়। অতএব সেই অনুযায়ী আমাদের দিয়ে দিতে হবে। তোমার 2 বার দিতে কষ্ট হয়, একবারেই যাওয়ার ব্যবস্থা দাও। আর কি বললেন না, আমাদের টাকার বড় ঘাটতি আছে, ওদের কাছে টাকা নেই। ঠিক, টাকা থাকলে কি করে? আমার আপনার পয়সায় প্রতিদিন ভারতবর্ষের সমস্ত সংবাদপত্রে 3-4 রকমের রঙিন ছবি দিয়ে প্রত্যেকটা দপ্তরের হয়ে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে কত টাকা যায় আপনারা কি খোঁজ করেছেন? আমি আপনাদের অনুরোধ করব, এই বিজ্ঞাপনের পেছনে যে পরিমাণ টাকা যায়, আমি প্রায় প্রত্যেক মিডিয়া করি যে 2 মাস বিজ্ঞাপন বন্ধ করে দিন, 2 মাস বিজ্ঞাপন বন্ধ করে দিন, 2 মাস খেলা মেলা এইসবের টাকা বন্ধ করে দিন। দেখবেন সরকারি কর্মচারীকে দিয়ে দেওয়ার জন্য টাকার কোনো ঘাটতি নেই, টাকা আছে। পুলিশ বাহিনী সরকারি কর্মচারীদের আন্দোলনে বাধা সৃষ্টি করার জন্য, ওরাও তো সরকারি কর্মচারী।
আজকে আমি যখন আসছি মনে হলো যেন এখানে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। পুলিশের যে ব্যবস্থা, সরকারি কর্মচারী আপনার সকলেই সন্ত্রাসবাদী গুন্ডা, এই ধারণা ওদের তৈরি করা হয়েছে। পুলিশ কর্মী বন্ধুদের আমার আসার সময় ঝগড়া খারাপ লাগলো, তাহলে আপনি আমার গাড়ি আটকাচ্ছেন কি করবেন? কার অনুমতির দরকার? আমি কোথায় যাবো না যাবো কারো অনুমতির দরকার হয় বেশি। আমি একটা দেশের স্বাধীন নাগরিক, সাংসদ ভুলে যান, আমি কোথায় যাবো আপনাকে জবাবদিহি করতে হবে। এটা কিন্তু যদি কোনো কেউ ধর্ষণ করে, কেউ খুন করে, সেখানে পুলিশ যায় না। আমাদের দুর্গাপুর আপনারা দেখেছেন, একটি পরিবার, বর্ধমানের ড্রাইভার পরিবার, এমন ধর্ষণ করা হয়েছে, এমন ভয় দেখা হয়েছে, তাকে যখন আমাদের আইনজীবীরা উদ্ধার করে নিয়ে গেল, তাদের কলকাতায় কিন্তু রাখা হলো। যখন এখানে ফেরত নিয়ে গেলাম, পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না, আমরা কোনো সুরক্ষা দিতে পারবো না। আর সেই মেয়েটি দেখছে তার সামনে যারা ধর্ষণ করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েটি আমাদের হাতে পা ধরে বলছে আমাদের এখানে লেগে যাবেন, আমরা খুন দিলাম। কোথায় খুন? এত পুলিশ বাহিনী কোথায় থাকে? যখন একজন থানায় যায় কোনো মহিলা ধর্ষিত হওয়ার পর, পুলিশ তাকে নিয়ে যান, আসুন আপোষ করে দিন। পুলিশের কাজ কোথায়? পুলিশের ডান্ডা তখন কোথায় থাকে? আমরা জানি যে পুলিশ কি করছেন, তিনি বাড়িতে গিয়ে চোখের জল ফেলেন। তার মেয়ের দিকে যখন তাকান, তার তরুণী স্ত্রীর দিকে যখন তাকান, তখন তার চোখের জল আসে। সে ভাবে যে আমি আর কি করব, আমি তো ওখানে একজন ধর্ষিতাকে আড়াল করে রেখেছি যে তুমি পয়সা দিয়ে মিটিয়ে নাও, তার আমার স্ত্রীকে যদি তুলে নিয়ে ধর্ষণ করে, তখন আমি কি করব? এবং সেই ভয়ে তারা এই দুর্বৃত্তদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তার কারণ দুর্ভাগ্যের হলো সত্য, সবাই তার মেরুদণ্ড সোজা করে চলতে পারে না। এই আপনাদের সরকারি কর্মচারীদের যেমন কিছু কিছু সরকারি কর্মচারীর বিবৃতি আমি দেখতে পাই, না না তিনি তো দেবেন বলেছেন, কি দিদির ঘরের থেকে নগদ শুনতে হবে নাকি? আমার অধিকারটা আমি দেবো, দিদি কবে দেবেন তার উপর নির্ভর করবো। আর দিদি এত বড় কঠিন শব্দ ব্যবহার করবো না, শুধু বলতে পারি এত বড় সংবিধান বিরোধী কথা, এত বড় অবস্থা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন বেরোয়, তখন বুঝতে হবে সেই মুখ্যমন্ত্রী যাদের দ্বারা পরিচালিত হন তাদের মস্তিষ্কে রাম রাবণের গোবর আছে, আর কিছু নেই। বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি অনুদান, হাইকোর্টের রায়, হাইকোর্টের রায় তিনি 3বার চেষ্টা করেছেন পাল্টে দেয়, পাল্টানি আত্মবর্তী অনুদান কে পরামর্শ দিয়েছে? এসবও কন্টেন্ট, কিন্তু আর কত কন্টেন্ট করবেন আপনারা? যখন আমাকে ভোরবেলা সাংবাদিকরা ফোন করলেন যে সরকারি কর্মচারীদের বসতে দেওয়া হবে না, সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে, আমি বললাম এক্ষুনি একটা কন্টেন্ট বাইর করুন, আমি যাচ্ছি। কোন কোন পুলিশ আজ থেকে নাম নিয়েছি তাদের শিখরে কাটাবার ব্যবস্থা আমি করব। তারপরে তারপর ডিভিশন বেঞ্চ থেকেও বললেন না, এদের বসতে দিতে হবে। আমি চাই না যে সরকারি কর্মচারী বনাম সরকারি কর্মচারীর যুদ্ধ, শুধু সরকারি কর্মচারী, কিন্তু প্রত্যেককেই বুঝতে হবে যে সংবিধান সম্মত ন্যায় অধিকার দাবি সেটা প্রতিষ্ঠা করার জন্য পুলিশ কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। পুলিশের কাছে আমার এই আবেদন, আপনারা আপনাদের লাঠি ঘরে ঢুকিয়ে দিন। এখানে সরকারি কর্মচারীরা কেউ সন্ত্রাসবাদী নয়, এখানে সরকারি কর্মচারীরা কেউ মমতাকে চেয়ার থেকে সরাবার জন্য ওখানে যাবে না। যে আতঙ্কে ঢুকছে তাকে আতঙ্কে ঢুকতে দিন, কিন্তু সে আতঙ্কের প্রতিফলন আমাদের ওপর জুলুম করে করবেন না। যদি করেন বিপদ আছে, আমি বারবার বলি বিপদ আছে। এখন ভাবছেন আমি শক্তিশালী, কি সময় আপনাকে ছেড়ে দেবে না, আর আমরা যদি বেঁচে তাকে ছেড়ে দেব না। আইন কালপতি নির্মম সময় মতো হয়ে ওঠে, সেই নির্মমতার দিকে আমাদের নিয়ে যাবেন না। যিনি নির্মম ক্ষমতায় বসে আছেন তার বিরুদ্ধে নির্মমতা দাবি ঘোরান। ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ সুখী হবে। আপনারা লড়াই করুন, লড়াই চালিয়ে যান, আপনাদের সঙ্গে আমরা আছি। কেন? যেটা আপনাদের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, তাই আপনারা সঠিক জায়গা আছে। যারা বিরোধিতা করছেন তারা বেঠিক জায়গায় আছে। ঠিক করে দিন আজকে একদিকে ন্যায়, একদিকে অন্যায়, এই প্রাচীনের মুখোমুখি দাঁড়িয়ে আপনি কোন দিকে থাকবেন এবং কোন দিকে লড়াই করবেন সেটা আমাদের সকলকে ঠিক করতে হবে। এবং আপনার শিক্ষকরা আছেন, লড়াই করুন, জিতবেন। আপনারা জিততে বাধ্য, আপনারা কারো অনুকম্পার উপর দাঁড়িয়ে